নমস্কার দেবী এবং সজ্জনগণ। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতন ঘটেছে, সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিও হেরে গেছেন। সুতরাং আর মুখ্যমন্ত্রী হওয়া বা রাজত্ব পাওয়া এসব আর তো সম্ভব না। যাই হোক, তৃণমূল সরকারের পতনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের অন্ধকারময় কালো রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো এবার দূর হবে। কি ঘটেছে, কেন, এইসব বৃত্তান্তে আমি আর যাচ্ছি না। আমি আজকে কেবলমাত্র চারটি কথা বলবো। মমতা ব্যানার্জির উত্থানের প্রথম ধাপ, মমতা ব্যানার্জির পতনের শেষ বিদায়বেলা, তৃণমূলের আগামী ভবিষ্যৎ এবং বর্তমান সরকারের মমতা ব্যানার্জির জন্য কতটুকু কৃতজ্ঞতা প্রদান করা উচিত, এই চারটি বিষয়েই আমি কথা বলছি। মমতা ব্যানার্জির উত্থানের প্রথম ধাপ হল 1977 সালে মমতা ব্যানার্জি কলেজের একজন ছাত্র পরিষদের কর্মী ছিলেন বা সদস্য ছিলেন। তিনি অন্য যেরকম ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে ছাত্র পরিষদ বা এসএফআই এর সদস্য হতেন, সেরকমই ছিলেন। আমাদের সময় ছাত্র পরিষদ ছিল, মানে কংগ্রেসের ছাত্র সংগঠন। এখন সেটাকেই ছিনিয়ে নিয়ে টিএমসিপি করা হয়েছে। একদিন মুরারজি দেশাইয়ের তদানীন্তন মন্ত্রী বা মেন্টার জয়প্রকাশ নারায়ণ, সেই সময় কংগ্রেসকে হারানো হয়েছিল এবং জয়প্রকাশ নারায়ণ তার মূল হোতা ছিলেন। জয়প্রকাশ নারায়ণ পশ্চিমবঙ্গে এসেছিলেন কলকাতার চৌরঙ্গি বা কোনো একটা জায়গাতে। সেইখানে কংগ্রেসিরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাচ্ছিল। সেইখানে ছাত্র পরিষদের কর্মীরাও গিয়েছিল। হঠাৎ করে সেই দলের মধ্যে থেকে অজানা অখ্যাত একজন ছাত্র পরিষদের কর্মী, একটি মহিলা, মানে একটি ছাত্রী, তিনি হঠাৎ করে জয়প্রকাশ নারায়ণের গাড়ির মাথায় উঠে পড়েছিলেন ওই ভিড়ের মাঝখান থেকে, এবং উঠে পড়ার পরে তিনি তার বক্তব্য রাখতে আরম্ভ করেছিলেন এবং যা স্বভাব সুলভ ভঙ্গি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখেছেন সেরকম করেই এইটাই লাইমলাইটে এলো। এবং লাইমলাইটে আসার পরেই মমতা ব্যানার্জি পরের দিন থেকেই ছাত্র পরিষদের নেতা হতে আরম্ভ করলেন, নেত্রী। এবং তারপরেই 84 সালের ভোটে তিনি প্রথম ভোটে দাঁড়ালেন এবং তারপরেই ইন্দিরা গান্ধীর মৃত্যুর সহানুভূতির হাওয়াতে তিনি একেবারে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিলেন। এটাই তার উত্থান। তারপরে বহু অভিনয়, বাগ বিতণ্ডা, এগুলো তো আপনারা জানেনই। এইবারে দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জির পতনের পরে তার প্রস্থান। তিনি প্রস্থান করতে চাইছেন না, অর্থাৎ তিনি ভাবতেই পারছেন না তাকে মুখ্যমন্ত্রী বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য তিনি এখন বলছেন আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব না। সেই যেমন বাচ্চারা বাবা মায়ের কাছে আবদার করে, বাবা আকাশের চাঁদটা ধরে এনে দাও, বাবা কিছুতেই দিতে পারবে না আর বাচ্চাও কান্না থামাবে না। মমতা ব্যানার্জির এটাই এখন তার গদি না ছাড়বার কথাটা দেখে এটাই মনে হচ্ছে। তৃতীয় নম্বর কথা হচ্ছে আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ কি হতে চলেছে। এই সব পার্টিগুলো, অর্থাৎ এই আঞ্চলিক পার্টিগুলো, এরা বড় বড় পার্টির কাছে হেরে যখন যায় তখন এদের কাছে অস্তিত্ব বিলোপ হয়ে যায়, এবং বিজেপির কাছে হেরে যাওয়া মানে অস্তিত্ব বিলোপ হয়ে যাওয়ারই নামান্তর। যেমন কেজরিওয়ালের হচ্ছে, যেমন লালুর হয়েছে, যেমন মুলায়ম সিং যাদবের হয়েছে বা অখিলেশ যাদবের হয়েছে। এদেরকে একটি বড় বড় রাজনৈতিক দলের ছত্রছায়া বা হাত ধরে চলতে হয়। আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পার্টি বা বিজেপির হাত ধরে চলেনি। তারা একবার ক্ষমতায় আসবার জন্য কংগ্রেসের হাত ধরেছিল 2011 সালে। যখনই তারা নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে তখনই কংগ্রেসকে তারা পদাঘাত করে তাড়িয়ে দিয়েছে। না, সিপিএম যেটা 34 বছর একক রাজত্ব পেয়েও সবার সঙ্গে মিলেমিশে রাজত্ব করেছিল, সেটা মমতা ব্যানার্জি করতে পারেনি। যাই হোক, মমতা ব্যানার্জি ক্ষমতালোভী। ক্ষমতা ছাড়া মমতা ব্যানার্জির কোনো মূল্য নেই এবং মমতা ব্যানার্জি ক্ষমতা ছাড়া কোনো জিনিসকে মূল্য দেন না। এটা বারবার প্রমাণিত হয়েছে এবং ক্ষমতার জন্য উনি কাছের লোককে নিমেষে পদাঘাত করতে দ্বিধাগ্রস্ত হন না। আগামী দিনে তৃণমূলের অস্তিত্ব থাকছে না বলেই ধরে নেওয়া যায়। তৃণমূলের যদি অস্তিত্বকে রাখতে হয় তাহলে মনে রাখতে হবে রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জি মৃত এবং তার পরিবার থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করে, এই পার্টিটাকে মুক্ত করে নতুনভাবে তৈরি করলেও চলতে পারে। আমি জানি না কতদিন চলবে তৃণমূল কংগ্রেসের মতন আঞ্চলিক পার্টি, মমতা নির্ভর পার্টি, এবং এইটা কতদিন চলবে যাই হোক সেটা সময়ই বলবে। আমার চতুর্থ নম্বর কথা হচ্ছে মমতা ব্যানার্জি যাই করুক বা নাই করুক
তিনি যত অপদার্থই হোক আর যত নিকর্মা বা তিনি ধান্দাবাজিই করুন না কেন, আপনাকে এটা মানতে হবে মমতা ব্যানার্জি 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 6-7বার তিনি দেশের এমপি হয়েছিলেন, বিভিন্ন মন্ত্রী হয়েছিলেন। যাই হোক, আর মমতা ব্যানার্জি সারা জীবনই বলে এসেছে আমি দেখো টালির ঘরে বাস করি। তিনি টালির ঘরে বাস করেন কি কোথায় বাস করেন সেটা আলাদা কথা, তার পরিচিতি ছিল যে তিনি টালির ঘরে বাস করেন। যাই হোক, তিনি নিজেকে সততার প্রতীক হিসাবে প্রতিপন্ন করেছেন 21 সাল পর্যন্ত। 26 সালে কোনো দেয়াল লিখনে অতি বড় তৃণমূলও লিখতে সাহস পায়নি মমতা সততার প্রতীক। যে কারণ আপনারা এটাও জানেন, চাকরি চুরি, কয়লা চুরি, কোটি কোটি টাকা তার মন্ত্রীদের বান্ধবীর ঘর থেকে বেরোচ্ছে, অভিষেকের 5-7 তলা বাড়ি, সেখানে এসকেলেটার লাগানো আছে নাকি শুনেছি। যাই হোক, তিনি সততার প্রতীক বা স্বজন পোষণ করেন না এ কথা ভূতে কাকেও বিশ্বাস করবে না। যাই হোক, তবুও আপনাকে মানতে হবে তিনি পশ্চিমবঙ্গের 3বারের মুখ্যমন্ত্রী এবং 6-7বার তিনি কেন্দ্রের সরকারে জিতেছেন, মন্ত্রী হয়েছেন বা এমপি ছিলেন। আর বর্তমান সরকার তো চিন্তা ভাবনা করেছে তারা নবান্নর পরিবর্তে রাইটার্স বিল্ডিং থেকেই সরকার চালাবেন এবং বিধানসভা ভবনটাও আলাদা। সুতরাং স্মৃতি হিসাবে মমতা ব্যানার্জিকে ওই নবান্নের 14 তলাটা একটু ছেড়ে দেয়া হোক। যতদিন তিনি পৃথিবীতে আছেন, বেঁচে আছেন, তিনি ওই স্মৃতি নিয়েই বেঁচে থাকুক না। এটুকু মুখ্যমন্ত্রী হিসাবে এবং দেশের 6বারের এমপি হিসাবে, 15 বছরের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আশা করতেই পারেন যত বড়ই হোক তাকে ওই নবান্নর 14 তলাটা ছেড়ে দেওয়া হোক। তিনি মাঝে মাঝে ওই পুরনো মুখ্যমন্ত্রীর কুর্সিটাতে বসবেন। আর আমি বলবো বিজেপির যে মুখ্যমন্ত্রী হবে তারা তো নতুন কুর্সি বানাবেই, চেয়ারটা তো আর ওই চেয়ার নিশ্চয়ই নবান্ন থেকে নিয়ে আসবে না। সুতরাং মমতা ব্যানার্জি ওই চেয়ারটাতে বসে বসেই নিজে অন্তত মুখ্যমন্ত্রীর স্বাদটা সারা জীবন অনুভব করবেন। এইটুকু অন্তত করা যেতেই পারে। ধন্যবাদ।